লালকেল্লা। মুঘল সাম্রাজ্যের সাথে ঘুরতে ঘুরতে ভাগ্য আবার টেনে নিয়ে এলো আগ্রা ছেড়ে দিল্লিতে। 1639 সালে মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। 1546 সালে ইসলাম শাহ সুরি সেলিমগড় কেল্লা নামে যমুনা নদীর ধারে একটি কেল্লা বানিয়েছিলেন। ঠিক তার পাশেই শাহজাহান পত্তন করলেন এক নতুন কেল্লা, আর নাম দিলেন শাহজাহানাবাদ। যদিও লাল বেলে পাথরে ঘেঁষে তোলা এই কেল্লা পরে লালকেল্লা নামে পরিচিত হয়ে যায়। 1856 সাল পর্যন্ত এই লালকেল্লাই ছিল পরবর্তী মুঘল সম্রাটদের বাসস্থান। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সরকার তৎকালীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে গ্রেফতার করে আর তার 2 কিশোর পুত্রকে জনসমক্ষে হত্যা করে খুনি দরওয়াজাতে ঝুলিয়ে দেয়। ব্রিটিশ সরকার লালকেল্লা দখল নেয় সেনা ছাউনি হিসেবে ব্যবহার করার জন্য। সেই সময় তারা লালকেল্লার ভেতরের নানান প্রাসাদকে ধূলিসাৎ করে দেয়। এখনও লালকেল্লার কিছু অংশ ভারতীয় ফৌজের অধিকারে আছে, তবে ঐতিহাসিক স্থানগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথাগতভাবে 15ই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকারের উপর থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। লালকেল্লায় প্রবেশের দুখানি তোরণ, দক্ষিণমুখী দিল্লি গেট ও পশ্চিমমুখী লাহোরি গেট। পর্যটকদের প্রবেশ লাহোরি গেট দিয়ে। দুর্গের চারিদিকে দেওয়াল, দেওয়ালের উচ্চতা 33 মিটার বা 108 ফুট। দুর্গ প্রাকারের চারিদিকে পরিখায় ছাড়া থাকত হিংস্র কুমির। প্রাচীরের উপরে র্যাম্পার্ট, তার উপরে পথ করে উঠছে ভারতের জাতীয় পতাকা। প্রধানমন্ত্রী 15ই আগস্ট এইখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এগিয়ে চললাম লাহোরি গেটের দিকে। সামনেই লাহোরি গেট। এই গেট দিয়ে একমাত্র পর্যটকরা কেল্লার ভিতরে প্রবেশ করতে পারেন। ডান দিকে পোডিয়ামে ওঠার জন্য সিঁড়ি এবং লিফট দুটোই আছে। প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কেল্লায় প্রবেশ করলেই দেখা যাবে 2 ধারে নানা মণিহারি জিনিসের দোকান। এটি ঐতিহাসিক মিনাবাজার। মুঘল সম্রাট শাহজাহানের আমলে প্রায় 17 শতকে শুরু হয়েছিল এই মিনাবাজার। মূলত মহিলাদের জন্য তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হতো। এটি চট্টার চক নামেও পরিচিত। মুঘল হারামের মহিলাদের কেল্লার বাইরে যাওয়ার অনুমতি ছিল না। বিক্রেতারাই এখানে তাদের পসরা নিয়ে আসতেন। মিনাবাজার পেরিয়ে বাঁদিকের ভবনটি ব্রিটিশরা তৈরি করেছিলেন। সামনে নহবতখানা। নামেই বোঝা যায় এটি একটি সঙ্গীত হল বা মুঘল সম্রাটের আমলে রাজকীয় অনুষ্ঠান উদযাপনের জন্য এটি ব্যবহৃত হতো। এটি কেল্লার প্রধান প্রবেশদ্বারগুলির মধ্যে অন্যতম। এর স্থাপত্যশৈলী মুঘল এবং ভারতীয় শৈলীর এক চমৎকার মিশ্রণ। এটি বর্তমানে লালকেল্লার সাউন্ড অ্যান্ড লাইট শো এর একটি অবিচ্ছেদ্য অংশ। নহবতখানা মূলত সঙ্গীত পরিবেশনের জন্যই ব্যবহৃত হতো। এখানে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান, উৎসব উদযাপন অনুষ্ঠিত হতো। সম্রাটের আগমন বার্তাও
সঙ্গীতের মাধ্যমেই দেওয়া হতো। এই ভবনটিও ব্রিটিশদের তৈরি, নির্মাণ শৈলী দেখেই বোঝা যায়। নহবতখানা পার হয়েই দেওয়ানি আম। দেওয়ানি আম হলো দিল্লির লালকেল্লার পাবলিক হল, যেখানে মুঘল সম্রাট শাহজাহান এবং তার উত্তরসূরিরা সাধারণ প্রজাদের সাথে দেখা করতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন এবং ন্যায় বিচার প্রদান করতেন। লালকেল্লা নির্মাণ কাজ শেষ হওয়ার পর 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নির্মাণ করান। এটি ছিল সম্রাটের সিংহাসন, এতে বসেই সম্রাট আম জনতার অভাব অভিযোগ শুনতেন। দেওয়ানি আম থেকে দেখা যাচ্ছে নহবতখানা। সম্রাট শাহজাহান খুব শৌখিন মানুষ ছিলেন। গ্রীষ্মকালে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য তিনি দুখানি মহল নির্মাণ করেছিলেন, একটির নাম সাওয়ান, আরেকটির নাম ভাদো। দুটি মহলের মাঝখান দিয়ে ছিল নহর বা নালা। এই নহর দিয়ে প্রবাহিত হতো যমুনার ঠান্ডা জল। যে নহরের কথা বলছিলাম, ঠিক সেই নহরের মাঝামাঝি জায়গাতে পরবর্তীকালে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর একটি মহল নির্মাণ করেছিলেন, যার নাম জাফর মহল। এই জাফর মহল 1842 সালে তখনকার বাদশাহ বাহাদুর শাহ জাফর বানিয়েছিলেন। এই নহরের অপর প্রান্তে ভাদো প্যাভিলিয়ন। নকশাটা এইরকম যে নহরের এক প্রান্তে ভাদো, অন্য প্রান্তে সাওয়ান, ঠিক মাঝামাঝি জায়গায় জাফর মহল। এই মহলের পেছন দিকের দেওয়ালে যে ছিদ্র আছে সেখান দিয়ে ঢালা হতো যমুনার ঠান্ডা জল, আর সেই জল প্রবাহিত হতো নহরের মধ্যে দিয়ে একেবারে সাওয়ান পর্যন্ত। সামনে শাহ বুর্জ। এই শাহ বুর্জে ছিল তখনকার দিনের পাম্প হাউস, যেখান থেকে যমুনার জল পাম্প করে নহরে দেওয়া হতো। এখান থেকেও আরেকটি নহর তৈরি হয়েছিল, যে নহর একেবারে পুরো সমস্ত মহলের মধ্যে দিয়ে চলে যেত, তবে এখন এর উপরে আর উঠতে দেওয়া হয় না। যমুনার ঠান্ডা জল ওই ঢালু জায়গাটার উপর দিয়ে পাম্পে করে ঢালা হতো, আর সেই জল প্রবাহিত হয়ে যেত বিভিন্ন মহলের মধ্যে দিয়ে। এই নহরের নাম নহরি বেহেস্ত, অর্থাৎ স্বর্গের নালা। এই নহর প্রবাহিত হতো যতগুলি মহল আছে তাদের ঠিক মাঝখান দিয়ে, আর সব মহলগুলি ছিল একই সরল রেখায়। এই ছোট্ট ছাউনিটির নাম হীরা মহল। হীরা মহলের পর বাঁদিকে মতি মসজিদ। শাহজাহান এই মসজিদ নির্মাণ করেছিলেন। বাঁদিকে মতি মসজিদ,
ডান দিকে হামাম বা স্নানাগার। হামামের মধ্যে দিয়ে বয়ে গেছে নাহারি বেস্ত। তারপরের মহলটি দেওয়ানি খাস, অর্থাৎ এখানে প্রাইভেট মিটিং হতো। দেওয়ানি খাসের মাঝখান দিয়েও বয়ে গেছে নাহারি বেহেস্ত। দেওয়ানি খাসের শ্বেতপাথরের দেওয়াল পিয়েত্রাদুরার কারুকার্যে সজ্জিত। এই পিয়েত্রাদুরা শিল্পকর্ম জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ইটালি থেকে নিয়ে এসেছিলেন। রঙিন পাথরের গুঁড়ো শ্বেতপাথরের উপরে আঠা দিয়ে লাগিয়ে এই শিল্পকর্ম করা হয়। পরের মহলটি খাস মহল। সম্রাটের নানা রকম বিনোদনের জন্য এই মহলটি ব্যবহার করা হতো। জীবজন্তুর খেলা দেখানোর জন্য এই সুড়ঙ্গ পথে ভেতরে জীবজন্তু নিয়ে যাওয়া হতো। পরের মহলটির নাম রংমহল। নাম শুনে মনে হয় এখানে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করতেন। সামনে রংমহল, আর রংমহলের সামনে ফোয়ারা আর নাহার। নাহারি বেহেস্ত এই মহলে এসে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে নেমে আসছে নিচে। একটু দূরে মুমতাজ মহল। শাহজাহানের প্রিয়তমা পত্নী মুমতাজের জন্য এই মহলটি নির্মাণ করা হয়েছিল। আগে এই মহলেই একটি সংগ্রহশালা ছিল, এখন সংগ্রহশালাটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। মুমতাজ মহলই লালকেল্লার শেষ দ্রষ্টব্য।